আসসালামু আলাইকুম। আমি নীলিমা আক্তার, ডিমলা সরকারি মহিলা মহাবিদ্যালয় ডিমলা নীলফামারী থেকে তোমাদের সাথে অনলাইন ক্লাসে এসেছি। সুপ্রিয় ছাত্র বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো নেই, মন খারাপ, কারণ গৃহবন্দী থাকতে কার না ভালো লাগে। কিন্তু যে বাস্তব অবস্থা, বাস্তব সময়টাকে আমাদের মাথায় নিতে হবে এবং চিন্তা করতে হবে, আসলে আমরা একটা কঠিন সময় পার করছি। আমরা নিজের নিয়মবিধি মেনে চললেই এই কঠিন সময়টা নিশ্চয়ই আমরা ভালো একটা সময়ের মধ্যে প্রবাহিত করতে পারব আশা করি। কারণ আমাদের বিশেষজ্ঞ দলরা সারাক্ষণই চেষ্টা করছে যে আমাদের কীভাবে এই প্রতিকার উদ্ভাবন করা সম্ভব হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে কিছু সময় অন্তত বন্দি দশায় কাটাতে হবে। আমরা যেহেতু আসলে ঘরে বসে খুবই বিরক্ত হচ্ছি বা কাজ থাকছে না, সুতরাং আমরা ক্লাসগুলো বা লেখাপড়ায় একটু মনোযোগী এবং সাংস্কৃতিক কোনো কাজের সাথে, কর্মকাণ্ডের সাথে তোমরা এই সময় যুক্ত হতে পারো। সেক্ষেত্রে তোমাদের সময়গুলো খুব সুন্দরভাবে কেটে যাবে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা প্রায় সময় বাংলা ক্লাসে আমাকে বলে থাকো যে একটি কবিতা খুবই কঠিন ম্যাডাম, এই কবিতাটা খুব কঠিন। আসলে সেই কবিতাটি হচ্ছে তোমাদের দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ। লিখেছেন কে? মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত একজন প্রবাদ পুরুষ আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে। তার জন্ম হয়েছিল 1824 এবং মৃত্যুবরণ করেন 1873 খ্রিস্টাব্দে। তিনি জন্মেছেন আমাদের দক্ষিণাঞ্চলের যশোর জেলার সাগরদের গ্রামে এক সম্ভ্রান্ত জমিদার পরিবারে। এবং ছোটবেলা থেকেই তার এই বিশেষ ক্ষমতা এবং সর্বোপরি বাংলা সাহিত্য নিয়ে তার অগাধ আলোচনা বিশ্লেষণ ছিল। শেষে যখন তিনি তার প্রতিভার সাক্ষ্য রাখতে বিদেশে পাড়ি জমান, এক সময় ইংরেজ সাহিত্যের প্রতি তার একটা অনুরাগ ছিল। এবং আমার মনে হয় যে সে সময় তিনি যদি বিদেশে না যেতেন, তাহলে আমাদের বাংলা সাহিত্য আজকে এত সমৃদ্ধ হতো না। সেখান থেকে আসলে পৃথিবী তো গ্লোবালাইজড, পৃথিবীটা গোটা মিলিয়ে আমাদের বিশ্ব। সেখানকার সাহিত্যের ভাণ্ডার অন্যরকম, সেখানকার সাহিত্যের কাঠামো অবকাঠামো আলাদা রকমের। সেসব মিলায় যখন আমরা আমাদের বাংলা সাহিত্যে যখন আমরা অ্যাপ্লাই করি, তখনই তো আমাদের সাহিত্য এত বেশি সমৃদ্ধ হয়। তো সেক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্ত একজন প্রবাদ পুরুষ আমাদের বাংলা সাহিত্যের আদি সাহিত্যের। তারই লেখা হচ্ছে মেঘনাদ বধ কাব্য। সেই মেঘনাদ বধ কাব্যের 9টা স্বর্গ ছিল। 9টা স্বর্গ থেকে 6ষ্ঠ স্বর্গের কিছু পংক্তি নিয়ে, কিছু লাইন নিয়ে এই বিভীষণের প্রতি মেঘনাদ যে আলোচ্য অংশটুকু ছিল, সেখান থেকে উনি কবিতা রচনা করেন। সেটার নাম দিয়েছেন বিভীষণের প্রতি মেঘনাদ। এখন আমরা জানবো আসলে মেঘনাদ বধ কাব্য কোথা থেকে এসেছে, এর প্রেক্ষাপট কি। এর প্রেক্ষাপট হচ্ছে রামায়ণ। আমরা অবশ্যই এই রামায়ণ নামটা জানি। সেই রামায়ণ থেকে আমরা আসলে পেয়েছি যে মেঘনাদ বধ কাব্য তার প্রেক্ষাপটে উপজীব্য, এবং সেই কাহিনী থেকেই, পৌরাণিক কাহিনী থেকে আমরা মেঘনাদ বধ কাব্য পেয়েছি। এখন আমরা হচ্ছে এই কাব্যের কিছু মূল ঘটনা আছে। সেই ঘটনাটা যদি আমরা গল্প আকারে না জানতে পারি, তাহলে কিন্তু আমরা কাব্যটি সম্পর্কে সারা জীবনই ভীত থেকে যাব। আমাদের প্রধান যে সমস্যা এই কবিতাটি পড়তে গিয়ে যেটা আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে যে তোমাদের শব্দ, নতুন কিছু শব্দ এবং কঠিন কিছু শব্দ। তোমরা জানো আমাদের সাহিত্য সংস্কৃত সাহিত্য ঘেঁষা। সংস্কৃত থেকে অনেক শব্দ এসেছে এবং আদি যুগে প্রায়শই বেশি শব্দই এসেছে সংস্কৃত থেকে। তো সেখান থেকে যেহেতু শব্দগুলো এসেছে, তাহলে সে সংস্কৃত শব্দটুকু সহজই কঠিন। সহজ বাংলা থেকে আমরা তো আস্তে আস্তে করে সহজ হয়েছি। তো সেখান থেকে শুরুর দিকের আসলে রচনা এগুলো। তো আমরা আসলে প্রথমেই এই কবিতাটিকে সহজ করার জন্য প্রথমে শব্দের অর্থগুলো সুন্দর মতো জেনে নিই।
এবং ছোটোবেলায় আমি যখন তোমাদের সব বয়সী ছিলাম, যখন আমি সেই সময় পড়াশোনা করতাম, তখন কিন্তু আমি এই শব্দগুলো আমি প্রতিটা বাংলা বই হোক আর যে কোনো বই হোক, আমি প্রতিটা শব্দগুলো আলাদা করে ফেলতাম, যে শব্দগুলো আমি বুঝতাম না। এবং একটা ছোট খাতা থাকতো আমার কাছে, সেই খাতায় আমি লিখে ফেলতাম যে এই শব্দটার অর্থ আমি জানি না, আমার বাবা যখন বাসায় আসবেন তখন তার কাছে আমি জেনে নেব এই শব্দের অর্থটা কী। এভাবে কিন্তু আমার বাক্য শব্দ ভাণ্ডারটা বেড়ে গেছে। তোমরাও এই ব্যাপারটা অনুসরণ করতে পারো। বিভীষণ হচ্ছে রাবণের ছোট ভাই, শাব্দিক অর্থ কিছুই নেই, নাম একটা। অরিন্দম হচ্ছে অরিমানের শত্রুকে যে দমন করে তার নাম হচ্ছে অরিন্দম। এখানে অরিন্দম কাকে বোঝানো হয়েছে? মেঘনাথকে। মেঘনাথের অনেকগুলো নাম, তার ভিতরে একটা নাম হচ্ছে অরিন্দম। পশিল অর্থাৎ প্রবেশ করলো, কোথাও গিয়ে ঢুকলো। অর্থাৎ নিকষা হচ্ছে রাবণের মা, তস্কর মানে হচ্ছে চোর, গঞ্জি মানে তিরস্কার করা বা বকা দেওয়া, সমন ভবনে জমালো, ভঞ্জীব আহবে যুদ্ধে হারানো, রাঘব এখানে রামের নাম, রাবণী হচ্ছে রাবণের পুত্র অর্থাৎ মেঘনাথকে বোঝানো হয়েছে। স্থানুর ললাটে অর্থাৎ বিধাতা চাঁদকে নিশ্চল আকাশে স্থাপন করেছেন। চাঁদকে একটা সুনির্দিষ্ট জায়গায়, আকাশ তো চলাচল করে না, সেক্ষেত্রে আকাশে নিশ্চল একটা জায়গায় স্থাপন করেছেন, সেটার নাম হচ্ছে স্থানুর ললাটে। মৃগেন্দ্র মানে হচ্ছে সিংহ, সিংহের কেশর থাকে সেটা। মহারথী মানে মহাবীর। সৌমিত্রী মানে হচ্ছে লক্ষণকে বোঝানো হয়েছে, সুমিত্রার পুত্র বিধায়, তাকে বোঝানো হয়েছে সৌমিত্রী। আমরা এই শব্দগুলো শিক্ষার্থী বন্ধুরা, শব্দগুলো আমরা কয়েকবার পড়ে নিয়ে যদি আমরা লিখে ফেলি, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের মনের মধ্যে শব্দগুলো গেঁথে গেছে। লেখা এবং পড়া দুটো কিন্তু পরস্পর অঙ্গাঙ্গিভাবে যুক্ত। সুতরাং লিখবা, একটু মুখস্থ মাথায় নেবা, আবার একটু লিখে যাবা, না দেখে একটু লিখবা, দেখবে যে তোমাদের মাথার মধ্যে বিষয়গুলো থেকে গেছে। আচ্ছা, আবার দেখি এখন খেয়াল করে যে এখানে লেখা আছে, দেখো খেয়াল করে তোমরা, এখানে লেখা আছে অযোধ্যা। অযোধ্যা কি? অযোধ্যা একটা স্থানের নাম। সেখানে কে বসবাস করেন? সেখানে রঘু বংশ বসবাস করেন। সেই বংশের রাজা হচ্ছে দশরথ। দশরথ শক্তিশালী একজন রাজা এবং একজন ভালো মানুষ হিসাবে পরিচিত। কবিতার লাইন, রামায়ণ গান। অর্থাৎ রঘুবংশে রাজা হচ্ছে দশরথ। দশরথের পুত্র হচ্ছে 4টে পুত্র। পুত্র পাওয়ার একটা কাহিনী আছে। দশরথের অনেকগুলো স্ত্রী ছিলেন, তার মধ্যে 3জন স্ত্রী হচ্ছে, 3জন স্ত্রী বিশেষভাবে খেয়াল করা হয় এবং বিশেষভাবে তাদেরকে চেনা যায়। তারা হচ্ছে কৈশল্যা, আরেকজন হচ্ছে কৈকেয়ী, আরেকজন হচ্ছে সুমিত্রা। এখন কৈশল্যার পুত্র হচ্ছে, কৈশল্যা হচ্ছে বড় বউ, তার পুত্র হচ্ছে রাম, কৈকেয়ী হচ্ছে ভরত এবং সুমিত্রার 2জন পুত্র জন্মায়, সেটা হচ্ছে লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এই 4জন পুত্র রাজপুত্র জন্ম নেওয়ার একটা সুন্দর কাহিনী আছে। দশরথ বয়স হয়ে যাচ্ছিলেন, কিন্তু তার কোনো সন্তান হচ্ছিল না। সেক্ষেত্রে তিনি যজ্ঞ করলেন। সবাই বললো যে আপনি একটু পূজা করুন, যজ্ঞ করুন এবং হচ্ছে অগ্নিদেবতার কাছে আপনি মানত করুন, তাহলে আপনার যদি পুত্র হয়। সেক্ষেত্রে তারা একটা যজ্ঞের আয়োজন করলো। সেখানেই দশরথ হচ্ছে চেয়ে নিল যে আমাকে পুত্র করতে হবে। তখন অগ্নিদেবতা তাকে, ইষ্টদেবতা তাকে হচ্ছে পায়েস দিল, যেই পায়েস তুমি তোমার স্ত্রীদের মধ্যে ভাগ করে খাওয়াবে। পায়েসটা ছিল 4 ভাগে ভাগ করা। 4 ভাগের মধ্যে 1 ভাগ বড় বউকে দিয়েছে, মেজ বউকে আরেক ভাগ এবং ছোট বউকে 2 ভাগ করেছে। এখন 2 ভাগ খাওয়ার কারণে তার 2 পুত্র জন্মেছে, একজন লক্ষ্মণ, একটা শত্রুঘ্ন, আর এদের 2জনের 2 পুত্র জন্মেছে। এরকম একটা অবস্থায় যখন 4 পুত্র জন্মালো, ছোটোবেলা থেকে খুব আদর যত্নে 3 মায়ের ভালোবাসায়, সবার ভালোবাসা তারা বড় হচ্ছিল। তো বড় হতে হতে গিয়ে আসলে মানুষের আচরণেও কিন্তু মানুষের যোগ্যতার প্রমাণ পাওয়া যায়। সেখানে দেখা গেল যে রাম অন্যান্য ভাই হচ্ছে সে যোগ্যতায়, তুমি হচ্ছে যেখানে সব তারা পড়াশোনা করলো যে ঋষির কাছে, তিনি বললেন, এবং সমস্ত যোগ্যতায় অস্ত্র চালানো, সেকালে অস্ত্র চালাতে হতো, এটা একটু বিদ্যা, এই সমস্ত ক্ষেত্রেই রাম হচ্ছে অত্যন্ত যোগ্য তার পরিচয় দিল, বড় ছেলে হিসাবেই হোক
আর যাই হোক সে ক্ষমতার পরিচয় দিল। সেক্ষেত্রে বাবা ভাবতেই ছিল যে না, তার বড় ছেলে অনেক যোগ্য একটা ছেলে, সেই রাজা হিসেবে সে বৃদ্ধ হয়ে যাচ্ছে, তাহলে তাকে রাজা ঘোষণা করা হোক, এভাবে সে মনে মনে ভাবল। এইদিকে তিন রানীর ভেতরে কৈকেয়ী একটু আপত্তি শুরু করলো এবং কৈকেয়ীকে কুমন্ত্রণা দিচ্ছিল। তার বাপের বাড়ি থেকে একজন দাসীকে নিয়ে এসেছিল, হচ্ছে মন্ত্রণা। এই মন্ত্রণা হচ্ছে সারাক্ষণ মন্ত্র করতে থাকে এই মহিলার কানে। এবং সে হচ্ছে একসময় দশরথ অসুস্থ ছিলেন, প্রচণ্ড অসুস্থ ছিলেন, সেই সময় খুবই যত্ন আত্মি করেছেন এবং এই তার সেবা করার মনোভাবের কারণে রাজা যখন সুস্থ হয়ে গেলেন, তখন রাজা দশরথ তাকে বললেন যে তুমি আমার কাছে একটা বর চেয়ে নাও। তখন সেই রানী কৈকেয়ী বললো যে না, আমি এখন চেয়ে নেবো না, কিন্তু আমি সময় হলে আমি আপনার কাছ থেকে একটা বর চেয়ে নেব। সে যখন রাজা যখন সিংহাসনে বসাবেন, ঠিক তখন কৈকেয়ীর মাথায় আসলো এবং সে তার বরকে, তার হচ্ছে রাজাকে গিয়ে বললেন যে আমি একটা বর চেয়েছিলাম, আমাকে এখন আপনার বরটা দিয়ে দিন, আমার ছেলে ভারতকে আপনি রাজা হিসাবে সিংহাসনে বসাবেন। এই কথা শোনার পর রাজা একদম অসুস্থ হয়ে গেল চিন্তায়, এবং প্রজারাও বিদ্রোহ ঘোষণা করবে সেটা একবার ভাবলো যে প্রজারাও তো এটা মেনে নেবে না, সবাই রামকে বেশি ভালোবাসে। সেক্ষেত্রে রাজা চিন্তা করলেন, একদম শয্যাশায়ী হয়ে গেলেন চিন্তায়। শেষে রাম যখন দেখলো যে বাবা খুব চিন্তিত, তখন রাম আস্তে করে বাবার কাছে গেল এবং বাবার কাছে গিয়ে সে বসে বললো যে বাবা, মা যা বলছে, অর্থাৎ হচ্ছে কৈকেয়ী মাতা, কিন্তু তাকে এত সম্মান করতো, মা যা বলছে আমি সেটাই করবো, আমি বনবাসে চলে যাব। ইতিমধ্যে কিন্তু রামের বিয়ে হয়ে গেছে, রামের বিয়ে হয়ে গেছে কার সাথে? ভূমিজার, যে নেই, তার নাম হচ্ছে সীতার সাথে তার পার্শ্ববর্তী রাজার মেয়ে, তার সাথে তার বিয়ে হয়ে গেছে এবং সীতা তার সাথে আছে। এই অবস্থায় রাম এবং সীতা দুজনে মিলে বনবাসে যাওয়ার জন্য রাজার কাছে আবেদন করি, বললো যে বাবা, আমরা হচ্ছে মা যেটা চাচ্ছে আদেশটা নিয়ে আমরা হচ্ছে চলে যাই, বনবাসে চলে যাই। এক্ষেত্রে লক্ষ্মণ কিন্তু সবসময় রামের একেবারে একনিষ্ঠ ভক্ত, সারাক্ষণ তার গা ঘেঁষে থাকে, সারাক্ষণ সে তার কাছেই থাকে। এবং সে তখন তাকে বললো যে বাবা ঠিক আছে, আমি হচ্ছে বড় ভাইয়ের সাথে যাবো এবং বড় ভাই পাহারাদার হিসেবে কাজ করবো। এক্ষেত্রে সে লক্ষ্মণ, সীতা এবং রাম বনবাসে চলে গেল। বনবাস কোথায় গেল? কোন বনে গেল? বনের নাম হচ্ছে পঞ্চবটি বন। এবং এই বনে যেতে গেলে সেখানে বিশাল বনের পাশেই ছিল সাগরের অপোজিট বিপরীতে ছিল লঙ্কাপুরীর সাথে, সাগরের বনের অপোজিটে ছিল, সাগরের ওই পাশে ছিল লঙ্কাপুরী হচ্ছে এখনকার, কথিত আছে যে এখনকার শ্রীলঙ্কা, এবং হচ্ছে অযোধ্যা হচ্ছে এখনকার ভারত মহাদেশ, এসবকে বোঝানো হয়েছে। লঙ্কাপুরী, সেখানে বসবাস করে কারা? নিকষা খুবই শক্তিশালী, খুবই বলবান একটা মহিলা। সেই আমলে আসলে এত শক্তিশালী মহিলা খুব একটা চোখে পড়ে না বা আলোচনা হয় না। সেক্ষেত্রে সেই নিকষা হচ্ছে রাবণের মা, লঙ্কাপুরী রাজা রাবণ। সেই রাবণের মা হচ্ছে নিকষা। রাবণের তিনটা ভাইয়ের মধ্যে রাবণের জন কুম্ভকর্ণ, তোমার নাম শুনেছ, বাংলা প্রবাদ প্রবচনে আছে, যখন বেশি ঘুমাতো তোমরা, তখন তোমাদেরকে বলা হয় কুম্ভকর্ণের মধ্যে ঘুমাচ্ছ, কুম্ভকর্ণ 6 মাস খায়, 6 মাস ঘুমিয়ে পড়ে, কথিত আছে। এবং আরেক ভাই হচ্ছে বিভীষণের কথাটাও আমরা বাংলা সাহিত্যে পড়ে থাকি যে পরেশত্রী বিভীষণ। আসলে সে তো লঙ্কা রাবণের বিপক্ষে গিয়েছিল, সেক্ষেত্রে এই প্রবাদটা প্রচলিত আছে। এবং একটা বোন ছিল তার, যে বোনটির নাম হচ্ছে শূর্পণখা। মূলত কাহিনী হচ্ছে এই শূর্পণখার জন্য। শূর্পণখা যত সমস্যার মূলে এই মহিলাটি। পরবর্তীতে আসি আমরা। এখন এই শূর্পণখা নিজের রাজ্য ছেড়ে, তারা রাক্ষস, যেহেতু রাক্ষসকুলে তাদের জন্ম, তারা উড়ে বেড়াতে পারতো, তারা বিভিন্ন রূপ ধারণ করতে পারত। সে সুন্দর একটা আকাশের উপরে উঠছিল, সেই বনের উপর দিয়ে যখন উঠছিল তখন দেখে যে সেই বনে দুটো সুদর্শন পুরুষ মহিলা সেখানে আছে, নতুন করে এসেছে এবং ঘিরে বেঁধেছে পঞ্চবটি বনে।
এবং সেখানে সে তখন তার ওই দুই যুবকের প্রেমে সে পড়ে যাওয়ার পরে সে সুন্দরী বেশ ধারণ করে সে রামের কাছে গিয়ে প্রেম প্রস্তাব করে। রাম বললো যে না, আমার ঘরে তো আমার বউ আছে, আমি তাকে ভালোবাসি, সুতরাং তুমি এখান থেকে চলে যাও। ওখানে সে বিতাড়িত হলো, মন খারাপ করে সে লক্ষ্মণের কাছে গেল। লক্ষ্মণের কাছে গিয়েও সে প্রেম প্রস্তাব দিল। লক্ষ্মণও তাকে বললো যে না, আমি কখনই এসব করবো না, তোমাকে আমার পছন্দ করে যাও। এই কথা যখন সে বলতে গেল তখন সে খুব মনে মনে খেপে গেল, আহা, আমি রাজা, বিক্রমশালী রাজা, পরাক্রমশালী রাজা, রাবণের বোন, আমাকে নিকষার মেয়ে, আমার এত ক্ষমতা, আমাকে সাধারণ মানবকুল থেকে আমাকে রিফিউজ করা হলো। এটা ভেবে সে ক্রোধান্বিত হলো, সে প্রচণ্ড খেপে গেল। খেপে গিয়ে সে খেপলো কোথায়? সে সীতার উপরে খুব খেপে গেল যে এই মহিলাটার কারণে আমার কিছুই হচ্ছে না, বা আমাকে পছন্দ করছে না, এসব কারণে সে খেপে গেল সীতার উপরে। যখন সে সীতাকে আক্রমণ করতে যাচ্ছিল তখন লক্ষ্মণ যে যুদ্ধ করতে গিয়ে তলোয়ার দিয়ে আহত করতে গিয়ে তাকে তার নাক কেটে গেল। এই তো নাক কেটে তার বীভৎস একটা অবস্থা তৈরি হয়ে গেল। তখন শূর্পণখা সে চলে আসলো তার ভাইয়ের কাছে। এসে তাকে প্রচণ্ড রাজ পরিবারে সে প্রচণ্ডভাবে বললো যে এরকম মানব কুলের আমার দুটো সন্তান কেমন করেছে, আমাকে আহত করেছে। রাবণ তো প্রচণ্ড খেপে গেল, পুরোটাই শুনলো না, শুনে সে প্রচণ্ড খেপে গেল। সেখানে কিন্তু বিভীষণ প্রথমে বলেছিল যে এটা একতরফা শুনে বিচার করাটা ঠিক হলো না, আর একটু শোনা উচিত ছিল যে আসলে কী হয়েছিল। তো সেটা না শুনে ভাই প্রচণ্ড রেগে গেল এবং রাবণ সে তার রথ নিয়ে চলে আসলো সে বোনের দিকে। এসে প্রথমেই যে সে দেখে নিল এবং তারপরে সে তার নিজের মন্ত্র বলে নিজের চেহারা আলাদা করলো এবং মায়া তৈরি করলো। সেখানে রাম শিকারে গিয়েছে, তখন লক্ষ্মণকে পাহারায় রেখে গেছে সীতাকে পাহারা দিতে গিয়ে লক্ষ্মণকে বলেছে যে তুমি কখনো ওকে ছেড়ে যাবো না। আর এদিকে আবার লক্ষ্মণকে বের করে নেওয়ার জন্য রাবণ ওখানে মায়ার ছলে চিৎকার করতেছিল যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এদিকে লক্ষ্মণ যখন একটা গোল চিহ্ন এঁকে চমৎকার করে গোল চিহ্ন ছিল তার চারপাশে যে এই সীমা লঙ্ঘন করবা না, এই লাইনের বাইরে আপনি যাবেন না, এভাবে বলল এবং বললো যে আমি আসছি বলে সে তার ভাইকে রক্ষা করার জন্য সে পেছনে ছুটলো, একটা হরিণের পেছনে ছুটলো, মায়া হরিণ, সোনার হরিণ, যেটা রাক্ষস রূপে রাবণের। সে তাকে হরিণের পেছনে ছুটলো। হরিণের পেছনে যখন ছুটলো তখন যে আবার রাবণ ফিরে আসলো ঋষি একটা বেশ নিয়ে, এবং এসেই সে বললো, সীতাকে বললো যে তুমি আমাকে খাবার দেওয়া, তুমি কিছুটা এই কথা বললো। তখন আসলে ঋষিদেরকে তারা খুব সম্মান করে। সেক্ষেত্রে সে বললো যে ঠিক আছে, আপনি কাছে এসে আমার কাছ থেকে নিয়ে যান, আমি এটাতে পার হতে পারবো না, এই সীমারেখা পার হতে পারবো না। সে কৌশল করতেই ছিল যে সীমারেখা কীভাবে সে পার পারবে, এবং একসময় সে তার সীমারেখা পার করলো এবং রাবণ তার নিজের বেশ ধারণ করে নিজের পরিচয়ে আবির্ভূত হলো এবং তখন সীতাকে নিয়ে সে রথে উঠায় নিয়ে সে চলে গেল তার রাজ্যে, ফিরে গেল লঙ্কায়। এখান থেকে শুরু হইল যন্ত্রণা যখন শুরু হলো, সেখানে গিয়ে সীতা যখন সেখানে চলে গেল, বন্দী হয়ে গেল, তখন রাম লক্ষ্মণ বাসায় ফিরে এসে থেকে সীতা নেই। তাই তখন তারা সাগর কীভাবে পার হবে, সেখানে হনুমান ছিল, সে হনুমানের সাহায্যে সাগরে পাথর দিয়ে সেই পাথরের ব্রিজ তৈরি করে সে সাগর পার হয়ে সীতাকে উদ্ধারের জন্য তারা চলে আসলো। এবং সীতাকে যখন উদ্ধার করতেছিল প্রথমে এখানে যখন যুদ্ধ শুরু হলো তখন বড় ছেলে সেনাপতি ছিল রাবণের বড় ছেলে নাম বিবাহ। রাবণের আবার অনেকগুলো ছেলে মেয়ে, সেগুলোর ভেতরে বড় ছেলের নাম বিবাহ। সে তখন রাবণের সেনাদলের সেনাপতি। আর ছোট ছেলে মেঘনাদ, যে আমাদের কবিতার উপজীব্য প্রধান চরিত্র। এখন বিবাহ এবং কুম্ভকর্ণ যুদ্ধের প্রথম অংশে মারা যখন গেল তখন রাম ঠিক যে মেঘনাদকে তার সেনাপ্রধান করে দেবেন এবং তাই বলে মেঘনাদের অনেক প্রশংসা, যেমন রামের অনেক প্রশংসা, অনেক শক্তিশালী ছিলেন, সেরকম মেঘনাদও অনেক প্রতিভাবান এবং অনেক শক্তিশালী একটা ছেলে। সে তার নাম ইন্দ্রজিৎ। ইন্দ্র মানে দেবতাদের রাজা ইন্দ্র।
ইন্দ্রকে পরাজিত করেছে মেঘনাদ। সেক্ষেত্রে সে ইন্দ্রজিৎ, এই জন্য তার আরেকটি নাম হচ্ছে ইন্দ্রজিৎ। আরেকটি নাম হচ্ছে বাসুকরাজ, অর্থাৎ ইন্দ্রকে পরাজিত করার কারণে তার নাম হচ্ছে বাসুকরাজ। অরিন্দম প্রতিটা শত্রু আসলে, লঙ্কাপুরীতে কোনো শত্রু আসলেই সেটাকে সে দমন করতো শক্তিশালী হাতে, সে কারণে তার নাম হচ্ছে অরিন্দম। আরেকটি নাম ছিল তার রাবণী, অর্থাৎ হচ্ছে রাবণীর পুত্র বেদাত, তার নাম হচ্ছে রাবণী। এসব অনেকগুলো নাম তার ছিল। সেক্ষেত্রে মেঘনাদ হচ্ছে যুদ্ধে, সর্বশেষ যুদ্ধে সে যাবে। এখন সেখানে এই কবিতাটা শুরু হয়েছে যে মেঘনাদ হচ্ছে একটা যজ্ঞাগারে, নাম হচ্ছে নিকুম্ভিলা যজ্ঞাগারে, অর্থাৎ তার বাসার ভেতরে একটা যজ্ঞাগার আছে। সেখানে সে যজ্ঞ করতেছিল। কার যজ্ঞ করতেছিল? ইষ্ট দেবতার, অগ্নিদেব, তার পূজা সে করতেছিল। এই পূজার সময় এখানে প্রথমেই শুরু হয়েছে, দেখো খেয়াল, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে জানুনি কেমনই আসি লক্ষণ বসিল। লক্ষণকে দেখে সে এই কথাটা বলে বসলো যে সে যখন পূজা করতেছিল তখন লক্ষণ আবার কোনো না কোনোভাবেই সেখানে সেই যজ্ঞাগারে পৌঁছেছে, এবং যেটা হচ্ছে নীতি বহির্ভূত একটা কাজ। সেখানে পৌঁছে সে দাঁড়িয়ে আছে, যজ্ঞাগারের দরজার সামনে দাঁড়িয়ে আছে, অস্ত্র শস্ত্র সহ দাঁড়িয়ে আছে। সে হচ্ছে মেঘনাদকে মেরে ফেলবে। তো হচ্ছে যে তখনই এই কবিতাটা শুরুই হয়েছে, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। এখানেই লক্ষণকে দেখার পর সে বুঝেছে যে এখানে কেমন করে সে আসার কথা, এত কিছু আছে এর ভিতরে সে একা এভাবে প্রবেশ করলো কীভাবে, সেটা সে যখন সে চিন্তা করলো তখন সে লক্ষণকে বললো যে আমি তো, আমার কাছে তো অস্ত্র নেই, আমি পূজা করছি, তাহলে আমি একটু অস্ত্র আনার জন্য সে কিন্তু বাইরে যাওয়ার জন্য বের হতে গিয়ে দেখে যে সামনে আবার তার চাচা দাঁড়িয়ে আছে, সেখানে বিভীষণ দাঁড়িয়ে আছে। তো তখন সে বুঝে গেল যে চাচাই তাকে নিয়ে এসেছে তার যজ্ঞাগারে। তো সেখানে সে, তুমি এখানে বলা আছে শেষের দিকে যে কবিতার অংশগুলো আমি একটু করে নিই। তুমি কোন ধর্ম মতে কহদাসে শুনি, জাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা, জলাঞ্জলি এ শাস্ত্রে বলে গুণবান যদি, পরজন গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন স্নেহ পর সদা। অর্থাৎ হচ্ছে তুমি কোন ধর্মে তোমাকে শিখিয়েছে যে তুমি তোমার দেশের সাথে তুমি হচ্ছে বেইমানি করবা, তোমার মা এত বড় শক্তিশালী মহিলা, আর তোমার ভাস্তা যে হচ্ছে ইন্দ্রকে পরাজিত করেছে, তোমার ভাই দশ মুখের, সুতরাং হচ্ছে যে তুমি রাক্ষসকুলের, তুমি এই কাজটা তুমি কীভাবে করলা, যে তুমি অন্য শত্রুকে আমাদের ঘরের মধ্যে নিয়ে আসলা, আমাকে মেরে ফেলার জন্য তুমি নিয়ে আসলা। এক্ষেত্রে সে তাকে প্রচণ্ডভাবে তাকে বলা হয়েছে, তাকে গালবন্ধ করছে। এবং জাতিত্ব ভ্রাতৃত্ব কোনো কিছু কিন্তু তুমি দেখলা না, যদি স্বজন যদি নির্গুণও হয় তবু তার পক্ষ নিতে হয়, এটা সে বোঝাচ্ছে। আর যদি দুর্জন যারা পরের মানুষ তাদের পক্ষ নিতে হয় না। সুতরাং হচ্ছে যে তুমি এই কাজটা কী করলা, নির্গুণ স্বজনস্র পর সদায় এই শিক্ষা হে রঘুবর কোথায় শিখিলেন। সে তখন চাচার প্রতি বিদ্বেষ পোষণ করছে এবং চাচাকে সে কষ্ট পেয়ে সে কথা বলছে। আসলে কবিতাটির মূল উপজীব্যই হচ্ছে এতটুকু যে এই কাহিনী থেকে এই আরম্ভ হয়েছে এবং এই কষ্টকর অধ্যায়টা শেষ হয়েছে এমন কথাবার্তা দিয়ে, যেখানে লক্ষণ তাকে তখন নিরস্তাতে সেখানে তাকে বধ করে ফেলে এবং এই মেঘনাদকে বধ করার, মানে মেঘনাদকে মেরে ফেলার মধ্য দিয়ে এই কাহিনীটি শেষ হয়েছে। তো সেখানে আমাদের কবি মাইকেল মধুসূদন দত্ত সর্বদা বিদ্রোহী মানসিকতা পোষণ করতেন, এবং যেখানে পৌরাণিক কাহিনীতে রামায়ণের প্রশংসা করা হয়েছে, রামায়ণকে অনেক বড় কিছু দেখানো হয়েছে, লক্ষণকে অনেক বড় কিছু দেখানো হয়েছে, এই কবিতায় তাদের যে নেগেটিভ সাইডগুলো, তাদের যে ভাবগুলো আছে সেগুলোকে উপযুক্ত করে সেখানে দেখানো হয়েছে যে না, মেঘনাদী হচ্ছে দেশপ্রেমিক, সে হচ্ছে জাতিপ্রেমিক, সে বাবার কথা শুনে সে একটু ভালো ছেলে, এইসব বোঝানো হয়েছে এই কবিতা। তো বন্ধুরা, অনেকক্ষণ আমার সাথে থাকলাম, ভালো থেকো তোমরা, আর স্বাস্থ্যবিধিগুলো মেনে চলো। আবার দেখা হবে